নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। দিলীপ ঘোষের শুভ পরিণয়ে শুভেচ্ছা বার্তা, ফুল মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী। এদিকে 22 বছরের পরে তালিবানের ওপর থেকে সন্ত্রাসবাদীদের তকমা প্রত্যাহার রাশিয়ার। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পাক সেনাপ্রধানের মন্তব্যে জবাব ভারতের। অবশেষে 7 পাকে বাধা পড়লেন দাবাং দিলীপ। সুপ্রিম কোর্টে ফের নিতে হবে পরীক্ষা, কারা বসতে পারবেন এই পরীক্ষায়? একাধিক প্রশ্নের উত্তর খুঁজল ইটিভি ভারত। পাচারের আগে এসটিএফ এর জালে অস্ত্র ব্যবসায়ীরা, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র কার্তুজ। একদিনের শিশুকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করল ভবঘুরেরা। আমি প্রথমে মানুষ হব, হিন্দু মুসলমান নয়, শান্তিপূর্ণ ওয়াকআপ প্রতিবাদের বার্তা অনুব্রতর। মুর্শিদাবাদে হিংসার তদন্ত শুরু সিটের, 60 মামলায় রুজু, গ্রেপ্তার 274 জন। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। আবার সৌজন্যের নজির রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট রাজনৈতিক নেতার শুভ দিনে উপহার পাঠাতে তথবা অসুস্থতার সময় কৌশল সংবাদ নিতেও অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার কাছে কোনো গুরুত্ব নেই রাজনৈতিক বৈধতার। ঠিক এই কারণেই তিনি জন্মদিনের শুভেচ্ছার উপহার পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতেও যান। ঠিক একইভাবে শুক্রবার বিজেপির নেতা দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা বার্তা এবং ফুলের প্রস্তাব পাঠান তিনাকে। এসএসসি এবং মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি নিয়ে মমতার প্রতি দিলীপ ঘোষের কটাক্ষ সমালোচনার পরেও বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের রাজনীতির চর্চায় কেন্দ্রবিন্দু বিজেপির নেতা দিলীপ ঘোষের বিয়ে। শুক্রবার সকাল থেকে সাজ পর নিউটনের দিলীপ ঘোষের বাড়িতে অনেক হইচই। এই আনন্দের আজকের দিনে এসেছেন বিজেপির নেতার বহু মানুষ। এর মধ্যেই বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আফগানিস্তানের তালিবানের থেকে সন্ত্রাসবাদীর তকমা অবশেষে তুলে নিয়েছে রাশিয়া। গত 2 দশকেরও বেশি সময় ধরে তালিবানকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবেই তালিকাভুক্ত করেছিল রাশিয়া। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। 2021 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকে আগস্টে দেশটি ক্ষমতা দখল করে তালিবান। সম্প্রতি কোনো দেশেই এই তালিবান সরকারের স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তালিবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বছরে বলেছিলেন তালিবান এখন সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ে তাদের মিত্র। 2003 সালে তালিবানকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। এতদিন পর্যন্ত ওই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল। কিন্তু তার এই প্রতিবন্ধকতা না থাকায় এইবারে কাবুলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কের স্থাপন করতে পারবে মস্কো। 80 দেশকে আফগানিস্তানের ক্ষমতা দখলের দ্বন্দ্বে হস্তক্ষেপ এবং গৃহযুদ্ধের তিক্ত ইতিহাসের সঙ্গে জড়িত রাশিয়া। 1989 সালে সেনা প্রত্যাহারের পর থেকে কাবুলের সঙ্গে দূরত্ব বজায় রাখছে মস্কো। রাশিয়ার পার্লামেন্ট পাস হওয়া নতুন আইন অনুযায়ী কোনো সংগঠন সন্ত্রাসবাদী কি না তা নির্ধারণের ভার থাকবে সেই দেশের সুপ্রিম কোর্টের হাতে। 2024 সালে মে মাসে রাশিয়া বিদেশ মন্ত্রক এবং বিচার মন্ত্রক তালিবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব নিয়েছেন। চলতি মাসের গোড়ায় এই আনুষ্ঠানিক প্রস্তাব জারি করা হবে বলেও জানা গিয়েছে। কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মানব শিরার অন্যতম গুরুত্বপূর্ণ শিরা জাঙ্গুলার ভেন এর মতো। সাম্প্রতিক এমনই দাবি করেছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিব। তার এহন মন্তব্যে ভারতের পাল্টা জবাব, জম্মু কাশ্মীরের কিছু অংশ বেদখল করে রেখেছে পাকিস্তান, অধিকৃত জায়গায় ছেড়ে দিতে হবে তাদের। এটাই ইসলামাবাদের সঙ্গে ভূস্বর্গের একমাত্র সম্পর্ক। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাওয়াজ সংবাদ মাধ্যমকে বলেছেন, যা অন্য দেশের তা কি করে
জগুলার ভেন হয়। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। কাশ্মীরের বেশ কিছু জায়গা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। এই জায়গা দখল করতে তাদের ছাড়তে হবে, এটাই সম্পর্ক। ইসলামাবাদের প্রবাসী পাকিস্তানিদের একটি সভায় পাক সেনা প্রধান আসিম মনির উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভুলে গেলে চলবে না। তিনি 1947 সালে স্বাধীনতার সময় ভারতের পাকিস্তানের বিভাজনের প্রসঙ্গে উত্থাপন করেছেন। তিনি পরিষ্কার বলেছেন, আমাদের ধর্ম আলাদা, আচার আলাদা, আমাদের ঐতিহ্য, চিন্তাভাবনা, উচ্চ আকাঙ্ক্ষা সবই আলাদা। এখানে দুই রাষ্ট্রের থিওরি লুকিয়ে রয়েছে। আমরা দুইটি রাষ্ট্র, একটি নয়। সাম্প্রতিক পাকিস্তানের বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানাকে আমেরিকা ভারতের হাতে তুলে দিয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের তুলোধনা করে বিদেশি মন্ত্রক জানিয়েছে, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে আঁতুড়ঘর পাকিস্তান। তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের এই কুখ্যাতি কমবে না। তাহাউর রানা ভারতের প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা পাকিস্তানের সঙ্গে সতর্কতা অবলম্বন করছি। মুম্বাই হামলায় আরও যারা যুক্ত রয়েছে পাকিস্তানে, তাদের লুকানোর চেষ্টা করলেও তাদের লুকানোর হার আর বেশি দিনের নয়। বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর সম্প্রতি জানিয়েছে, 2008 সালে 26শে নভেম্বর মুম্বাই সন্ত্রাসবাদী হামলার ঘটনা পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ককে একেবারে বদলে দিয়েছে। ওই ঘটনায় 166 জনের মৃত্যু হয়েছিল। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরে মেনে নেওয়া যায় না। অবশেষে 4 হাত 1 হলো। শুক্রবার সন্ধ্যায় রিঙ্কু মজুমদারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। বিয়ে সেরে স্ত্রীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সকলকে বলেন, সকলের শুভেচ্ছা কামনা রইল। 2021 সালে প্রত্যভ্রমণের সময় পরিচয় দুজনের। রিঙ্কু বিজেপির মহিলার মোর্চার নেত্রী হওয়ায় আলাপ পরিচিতা প্রায় হতো তাদের। সেই কথোপকথন ভালোবাসায় পরিণত হয়। গত সেপ্টেম্বর দিলীপকে বিয়ের প্রস্তাব দেন রিঙ্কু। এরপরে 3 মাস সময় চান বিজেপির এই নেতা। শুক্রবার শুভ পরিণয়। এই সন্ধ্যাবেলায় নিউ টাউনের নিজের বাড়িতে 7 বাঁকে বাধা পড়লেন দিলীপ ঘোষ ও রিঙ্কু। বিয়ে সেরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেন দুজনে। দিলীপের কথায়, রাজনৈতিক জীবন, মায়ের দায়িত্ব সব কিছু জেনে রিঙ্কু আমাকে বিয়ে করেছে। আগামী দিনের জন্য আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন, ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের স্কুল যেতে বলেও ফের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন। সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে। শীর্ষ আদালতে নির্দেশের পরে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে চাকরিহারাদের মনে। পাশাপাশি বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বছরের পর বছর রাস্তায় বসে লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের মনেও একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজল ইটিভি ভারত। 26,000 চাকরি বাতিলের মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আবেদন অনুযায়ী রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সেই জন্য যোগ্য শিক্ষকরা চলতি বছরের ডিসেম্বর মাসের পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত কর্মরত শিক্ষকদের চাকরি বজায় থাকবে। তবে একাধিক শর্ত আরোপ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ জানিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যকে 31 মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই বিজ্ঞপ্তি কপি এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য শীর্ষ আদালতকে 31 মের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। শীর্ষ আদালত নির্দেশ যদি ভঙ্গ করা হয়, তবে রাজ্যকে জরিমানা করা হয়। শীর্ষ আদালতে তাদের নির্দেশ প্রত্যাহার করবে না বলেও জানিয়েছে। স্বাভাবিকভাবে একই নির্দেশের পরে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তার কারণ, গত 3 এপ্রিল শীর্ষ আদালতে 25,752 জন কর্মরত শিক্ষক অশিক্ষক কর্মচারীকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়ার পরে স্কুলগুলোতে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর অভাব দেখা যায়। এরপরে ছড়িয়ে পড়ে সেই সমস্ত বিষয়ে দাঙ্গা। এই শিক্ষাবর্ষ কিভাবে চালিয়ে নিয়ে যাবেন সেই নিয়ে চিন্তাভাবনা শুরু হতে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী সকলেরই। তড়িঘড়ি যোগ্য বলে বিবেচিত করা শিক্ষকরা যাতে আপাতত স্কুল যেতে পারেন, সেই মর্মেই সে নির্দেশ দেওয়া হয় আদালত সূত্রে। সে আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি ফিরিয়ে পাওয়ার কর্মরত যোগ্য শিক্ষকরা এই নির্দেশ একেবারেই খুশি নন। তাদের বক্তব্য, এই মতো মুমূর্ষু রোগীর অক্সিজেন দিয়ে আরও কয়েকটা দিন বাঁচানোর সুযোগ দেওয়া হয়েছে। এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে এই ঘটনায়। তারা বেশি কিছু দিন এই নির্দেশ জারি করা হলে তাদের লড়াই আন্দোলন চালিয়ে যাবেন তারা আবার।
পাচারের আগেই রাজ্যের এসটিএফ এর জালে 4 অস্ত্র ব্যবসায়ী, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। সেই সঙ্গে আটক করা হয়েছে একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়িও। ধৃতরা হলো আমিরুল মণ্ডল, হাবিল মোল্লা, আবু সায়েদ গাজী এবং গিয়াসউদ্দিন গাজী। শুক্রবার ধৃত 4 জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককেই 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই 4 অস্ত্র ব্যবসায়ী ওই মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে করেই অস্ত্র পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময় হাড়োয়া বাজার রাজারহাট রোডের জেকাবিল এলাকায় নাকাচকি চলছিল বলে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ধৃতরা অস্ত্র পাচারের সময় বড় কোনো চক্রের সঙ্গে জড়িত বলেও মনে করেছেন রাজ্যের পুলিশের এসটিএফ সূত্রে ধৃতরা প্রত্যেকেই উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। তল্লাশিতে একটি সেমি ব্যারেল, একটি ডাবল ব্যারেল, একটি 7mm সেমি অটোমেটিক পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রে খবর। এই সঙ্গে 12 বোর এবং 7.65mm এর মোট 17টি রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে ওই মারুতি সুইফট ডিজায়ার গাড়ি থেকে। সদ্যজাত শিশুকন্যাকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করলেন এক ভবঘুরে। ঘুরতে ঘুরতে শুক্রবার সকালে মাটিকড়ার একটি বেসরকারি নার্সিংহোম সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় কুড়িয়ে পায় সদ্যজাতকে। অন্যান্য সামগ্রীর মতো সদ্যজাতকেও ব্যাগে ঢুকিয়ে নেয় সে। তারপরে শহরের একদিক থেকে সেদিকে সদ্যজাতকে নিয়েই ঘোরাঘুরি করতে শুরু করে। কুড়িয়ে পাওয়া অন্যান্য জিনিস ব্যাগ থেকে ফেলে দিলেও সদ্যজাতকে নিজের কাছে রেখেছিলেন সে। এই দিন মাল্লাগুড়ি হনুমান মন্দিরের সামনে দিয়েই থাকাকালীন এলাকাবাসী তার ব্যাগটি দেখে সন্দেহজনকভাবে মনে করে। তারপরে সকলে মিলে তার ব্যাগ খুলতেই চক্ষু চড়ক হয়। ভিতর থেকে পাওয়া যায় একটি কন্যা সন্তান। মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সে এলাকার মধ্যে। খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। পুলিশ কাছে গ্রিন করিডোর তৈরি করে সদ্যজাত শিশুকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে শিশুটির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বুঝতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সেই ভবঘুরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে পুলিশ। এর দ্বারা জানা গিয়েছে তার নাম শঙ্কর। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ভবঘুরে ব্যাগ থেকে বাচ্চাটাকে উদ্ধারকারী রোশনি খাতুন বললেন, মাল্লাগুড়ি হনুমান মন্দিরের কাছে বাচ্চাটিকে ব্যাগের মধ্যে পাওয়া যায়। আমরা উদ্ধার করে পুলিশের সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। জেলা হাসপাতালে নিয়ে যায়। ভবঘুরে ব্যাগটি ছিল একটি বাচ্চা। তবে যে বা যারা এই বাচ্চাটিকে একইভাবে ফেলে দিয়েছেন তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। বিষয়টি নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসক এস মণ্ডল বলেন, অক্সিজেন দেওয়ার পর বাচ্চাটির পরিস্থিতি স্বাভাবিক। গর্ভস্থ থাকাকালীনই তার মাথায় জল জমে। তবে অস্ত্রোপচার করার ফলে তাকে বাঁচানো সম্ভব। সেই কারণে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মানুষ হওয়ার বার্তা দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মুর্শিদাবাদের কয়েকটি জায়গাতে ওয়াকফ সংশোধন আইনের জন্য অশান্তির ঘটনায় প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন, প্রথমে আমি মানুষ হব, হিন্দু মুসলমান নয়। এই দিনের ঘটনায় তালিকা সম্বন্ধে এই নিয়ে এলাকাবাসীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা। সংশোধন ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি না করায় বার্তা দিয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আগামী 19 এপ্রিল বোলপুরে ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল এবং সভা রয়েছে। তার আগে অনুব্রত মণ্ডল বলেন, প্রতিবাদ করতেই পারেন, তবে শান্তিপূর্ণভাবে করতে হবে। ওয়াকফ নিয়ে প্রথম প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বোলপুরে দলীয় কার্যালয়ে দলের শ্রমিক সংগঠনের নেতাদের নিয়েও এই দিকে একটি বৈঠক করেন তিনি। এই দিন ভোটার তালিকা সংশোধনের সংক্রান্ত দলের কর্মসূচি দিদির দুধ ভোট রক্ষা বাংলায় এই নিয়ে একটি বৈঠক করেছিলেন তিনি। অনুব্রত মণ্ডল ভোটার তালিকায় সংশোধন নিয়ে বলেন, আমাদের জেলায় 1 নম্বর BLRO দীপক রায় তিনি আছেন। এছাড়াও বুথে বুথে ট্রেনিং চলছে। এছাড়াও তিনি আবার বলেছেন, আইপ্যাকও খুব সুন্দরভাবে কাজ করে। আমরা প্রতিটি বুথের বাসিন্দা বলবো, নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে, সচেতন থাকুন। আমাদের বুথ কর্মীদের বলছি, কোনো সমস্যা হলে দীপক রায়কে যেন ফোন করেন, সমাধান না হলে আমাকে ফোন করবেন। পাশাপাশি ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে অশান্তি এড়ানোর বিষয়েও সচেতন করেছেন অনুব্রত মণ্ডল। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ এবং তার আশেপাশের এলাকাগুলি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
বিএসএফ এ পুলিশের যথেষ্টভাবে টহল দিচ্ছে সে এলাকায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি দাবি করেছেন পুলিশ প্রশাসনের দ্বারা। ইতিমধ্যে এই ঘটনায় তদন্তে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। মুর্শিদাবাদে অশান্তিতে 60টি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 274 জন। মুর্শিদাবাদের হিংসার ঘটনা 9 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে সিটের প্রতিনিধি তদন্ত শুরু করেছে। শামশেরগঞ্জে বৃহস্পতিবার উপদ্রব এলাকাগুলিতে গিয়ে আক্রান্ত এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া সংগ্রহ করছে সিটের প্রতিনিধিরা। এই দিন শুক্রবার জুম্মার নামাজের পরে বিশেষ সতর্কতা অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছেন স্পষ্টকর্তা এলাকাগুলিতে। পুলিশ এবং জনপ্রতিনিধির দাবি, শামশেরগঞ্জে অশান্তি ফিরছে। অশান্তির আগুন নিভে গিয়েছিল, তবে সেটি আবারও ফিরে আসছে। ঘর ছাড়ার আতঙ্ক কাটিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন। যোগীপুরে পুলিশ জেলায় সুপার অন্তর্মোহন রায় বলেন, অশান্তির ঘটনা এখনো পর্যন্ত মোট 60টি মামলা রুজু করা হয়েছে। মোট 274 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বহু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, তবে কোনো আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়নি। ঘটনায় রাজনৈতিক রং দেখা হয়নি। শুক্রবারের জন্য বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছিল। এখনো শামশেরগঞ্জে বন্ধ ইন্টারনেট পরিষেবা। কবে তা চালু হবে সেই বিষয়ে পুলিশ সুপার সঠিকভাবে কোনো কিছুই জানাতে পারেননি।